প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি তোমরা সকলেই বাসায় আছো, সকলেই বাসায় থাকো এবং সুস্থ থাকো, সেটি মহান সৃষ্টিকর্তার নিকট কামনা করি। আমি সঞ্জিত কুমার সাহা আজ দশম শ্রেণীর গণিত বিষয়ে পাঠদান করব। তোমাদেরকে জানাচ্ছি বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজের অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো সমান্তর ধারা। এই অধ্যায়ের উপর আমরা অতীত একটা দুইটা ক্লাস নিয়েছি। আজকের এই ধারা আলোচনা করতে গেলে আমাদেরকে আগে জানতে হবে ধারা কি। ধারা জানার আগে আমাদের জানতে হবে অনুক্রম কি, কারণ ধারাটা অনুক্রমের সাহায্যে তৈরি। এই জন্য ধারা জানতে গেলে আগে আমাকে জানতে হবে কি অনুক্রম কি। এখন আমি এখানে কতগুলো প্রশ্ন লিখেছি মাত্র। অনুক্রম কি, ধারা কি, উহা কত প্রকার ও কী কী, সমান্তর ধারা কি, ধারা চিনিবার উপায় কি। এখানে অনুক্রম হলো কতগুলো রাশি যদি একটা বিশেষ নিয়মে সাজানো থাকে। কি বলছি কথাটা? কতগুলো রাশি যদি একটা বিশেষ নিয়মে সাজানো থাকে এবং রাশিগুলো যদি একটা রুল মেনে চলে, অর্থাৎ ক্রম অনুসারে সাজানো থাকে, তখন ওই রাশিগুলোকে বলা হবে কি অনুক্রম। কি বলা হবে? অনুক্রম। যেমন 2, 4, 6, 8 এইভাবে যে রাশিগুলি দেওয়া আছে, এই রাশিগুলো হলো একটা অনুক্রম, একটা নির্দিষ্ট নিয়ম মেনেছে। যেমন এটা থেকে এটা 2 বেশি, এটা থেকে এটা 2 বেশি, এটা থেকে এটা 2 বেশি। আমরা ক্লাস এটা থেকে যেটা প্যাটার্ন পড়েছি, এই প্যাটার্নেরই একটা রূপ হলো অনুক্রম। ক্লিয়ার শিক্ষার্থীরা? অনুক্রম কি। এখন তারপর বলছি আমরা ধারা কি। ধারা কি? ধারা হলো এই অনুক্রমের পদগুলোকে যদি প্লাস চিহ্ন দ্বারা যুক্ত করা হয় তখন যা উৎপন্ন হয় সেটাই হলো একটা ধারা। অনুক্রমের পদগুলোকে যদি প্লাস চিহ্ন দ্বারা যুক্ত করা হয় তখন ধারা উৎপন্ন হয়। তাহলে আমরা ধারা পেয়ে গেলাম। ধারা হলো 2 প্রকার, একটা হলো সমান্তর ধারা, আরেকটা হলো গুণোত্তর ধারা। কি বলছি? একটা হলো সমান্তর ধারা, আরেকটা হলো গুণোত্তর ধারা। এখন প্রশ্ন হলো, স্যার সমান্তর ধারাটা কি? আবার সমান্তর ধারা এইটা আবার কি? সমান্তর ধারা হলো কোনো ধারার যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদের মধ্যে বা পরবর্তী পদের মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্কটা হলো এরকম, অর্থাৎ যে কোনো পদ তার পূর্ববর্তী পদের অন্তরফল বিয়োগফল যদি সমান হয় তখন সেই ধারাটাকে বলা হবে সমান্তর ধারা। যেমন এখানে 4 থেকে 2 বিয়োগ করলে 2, 6 থেকে 4 বিয়োগ করলে 2, 8 থেকে 6 বিয়োগ করলে 2, তাহলে এই ধারাটা হলো সমান্তর ধারা। এখন বলছি ধারা চিনিবার উপায়। আরেকটা ধারার নাম বলেছিলাম গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা হলো কোনো ধারার যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদের অনুপাত বা ভাগফল যদি সর্বদা সমান হয় সেই ধারাটাকে বলা হবে গুণোত্তর ধারা। যেমন 2 + 4 + 8 + 16 +... অর্থাৎ পদগুলো যদি গুণনীয়ক আকারে থাকে, যেমন 4কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 2, 8কে 4 দ্বারা ভাগ করলে 2, 16কে 8 দ্বারা ভাগ করলে 2, তাহলে এই ধারাটা হলো একটা গুণোত্তর ধারা, কারণ ভাগফলটা সমান, ভাগফলটা সমান, সেই জন্য এই ধারাটাকে বলা হবে গুণোত্তর ধারা। এই সমান্তর ধারার ক্ষেত্রে প্রথম পদটাকে প্রকাশ করা হয় এ দ্বারা, প্রথম পদকে প্রকাশ করা হয় এ দ্বারা। সাধারণ অন্তরকে প্রকাশ করা হয় ডি দ্বারা। এটা সাধারণ অন্তর হলো যে কোনো পদ বিয়োগ তার পূর্ববর্তী পদ। এখানে আমাদের nতম পদ ইকুয়াল টু হবে a + n - 1 × d। এটা হলো nতম পদের সূত্র। সেটা যদি 10তম পদ হয়, 10তম পদ ইকুয়াল টু a + 10 - 1 × d। এখন এই বিষয়গুলো আমরা আগেও পড়েছি। সেটা হলো এখানে এই সমান্তর ধারার ক্ষেত্রে সমষ্টি n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক
পদের সমষ্টি Sn equal to n/2 into twice a plus n-1 into d। এটা হলো n সংখ্যক পদের সমষ্টি। এটা যদি আমাকে বলা হয় 23টি পদের সমষ্টি, 23টি পদের সমষ্টি, তাহলে s of 23 equal to 23 divided by 2 into twice a plus 23 minus 1 into d। এটা হলো 23 পদের সমষ্টি। এইভাবে আমরা সমান্তর ধারার একটা ধারা দেওয়া থাকলে সেই ধারা থেকে আমরা সমষ্টি বের করে ফেলতে পারবো। এখানে কখনো কখনো দেখা যায়, আমরা দেখি পরীক্ষার খাতায় যে শিক্ষার্থীরা রেখে n-তম পদের সমষ্টি। এই কথাটা আমাদের ভুল। এখানে n-তম পদ বলতে একটা মাত্র পদকে বোঝায়। n-তম পদ বলতে শুধুমাত্র একটা পদকে বোঝানো হয়। এই জন্য আমরা এইভাবে খেয়াল রাখতে হবে এবং এটা লেখার সময় অবশ্যই n সংখ্যক বা n পদের সমষ্টি লিখে প্রকাশ করতে হবে। এটা গেল আমাদের সমান্তরাল ক্ষেত্রে। আমরা এই যে একটা সূত্র, এই সূত্রটা কীভাবে প্রমাণ করতে হয় সেই বিষয়গুলো আমরা বলেছি। এখন গুণোত্তর ধারা, গুণোত্তর ধারাটা কি সংজ্ঞা বলেছিলাম যে যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদের অনুপাত যদি সর্বদা সমান হয় সেই ধারাটাকে গুণোত্তর ধারা বলে। এই গুণোত্তর ধারার ক্ষেত্রে প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করা হয় এবং সেখানে সাধারণ অনুপাত অর্থাৎ ভাগফল, যে কোনো পদ বিয়োগ তার পূর্ববর্তী পদ, সেইটাকে প্রকাশ করা হয় আর দ্বারা। এই গুণোত্তর ধারার ক্ষেত্রে n সংখ্যক পদের সমষ্টি অর্থাৎ Sn equal to a into 1 minus r to the power n, r whole to the power n divided by e 1 minus r, যখন r is less than 1, যখন r এর মান 1 থেকে ছোট তখন আমাদের এই সূত্রটা ব্যবহার করতে হয়। আরেকটা সূত্র আছে Sn equal to a into r minus 1 whole to the power n divided by r minus 1, যখন r is greater than 1, যখন r is greater than 1। এই গুণোত্তর ধারার n-তম পদ ইকুয়াল টু a r to the power n minus 1। এই সূত্রগুলো আমাদের এই যে অধ্যায় দুইটা ধারা, একটা হলো সমান্তর ধারা আর একটা হলো গুণোত্তর ধারা, যেটা আমরা 13.1 হলো সমান্তর ধারা, 13.2 হলো গুণোত্তর ধারা। এখন আমরা এইভাবে অর্থাৎ এই ধারার যে নিয়ম অনুপাত এবং অন্তর, এই দুইটা জিনিস দেখে আমাদেরকে চিনতে হবে কোনটা কোন ধরনের ধারা, কোনটা কোন ধরনের ধারা আমাদের এই তথ্য থেকে চিনে নিতে হবে। তথ্য থেকে চিনার উপায় কি? একটার গুণনীয়ক আকারে থাকবে আর একটা সাধারণ অন্তর সবসময় সমান হবে। এখন এই যদি হয় তাহলে আমরা এইভাবে ধারা চিনতে পারবো এবং ধারা চিনে যেই ধারায় পড়বে সেই ধারার সূত্র যদি আমরা প্রয়োগ করতে পারি তাহলে আমাদের সমস্যাটার সমাধান করা যাবে। আমি এখানে কিছু অঙ্ক করিয়েছিলাম, আমি আরও যে একটি অঙ্ক এখন করাবো সেটা একটু দেখো। শিক্ষার্থীরা, আমি তোমাদের বইয়ের 15 নম্বরে একটি অঙ্ক লিখেছি। সেই অঙ্কটা ছিল এরকম, 9 + 7 + 5 প্লাস ধারাটির n সংখ্যক পদের যোগফল -144 হলে n এর মান নির্ণয় করো। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদেরকে n এর মান নির্ণয় করতে হবে। এখন এই ধারাটা কোন ধরনের ধারা? 9 থেকে যদি 7 মাইনাস করি তাহলে 2 পাচ্ছি, 7 থেকে যদি 5 মাইনাস করি তাহলে আমরা কত পাচ্ছি? 2 পাচ্ছি। তাহলে যেহেতু পার্থক্য দুইটা সমান, তাহলে এই ধারাটাকে কি ধারা বলতে পারবো? সমান্তর ধারা। এখন এখান থেকে লিখতে হবে, এখানে প্রথম পদ a = 9, সাধারণ অন্তর d = 7 মাইনাস যে কোনো পদ বিয়োগ তার পূর্ববর্তী পদ -9 = -2। আরেকটা দেখতে পারি 5 - 7 = -2। সুতরাং
ইহা একটি সমান্তর ধারা, কারণ পার্থক্য দুইটা সমান, এটা এবং এটা সমান। যেহেতু এই দুইটা পার্থক্য সমান, তাহলে সেই ধারাটাকে কি ধারা বলতে পারবো? সমান্তর ধারা। এখানে n সংখ্যক পদের যোগফল দেওয়া আছে 144। যদি n সংখ্যক পদের যোগফল 144 হয়, লিখি আমরা জানি n সংখ্যক পদের যোগফল সমান n/2 ইন্টু টুয়াইস a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এটা হলো n সংখ্যক পদের যোগফলের সূত্র, এটা আমরা জানি। তাহলে যোগফল ইকুয়াল টু কত দেওয়া আছে, বা -144 ইকুয়াল টু n/2 ইন্টু 2 এর মান দেওয়া আছে 9 প্লাস n মাইনাস 1 ইন্টু d এর মান দেওয়া আছে -2। -144 ইকুয়াল টু n/2 ইন্টু 9 দুগুণে 18 প্লাসে মাইনাসে -2n প্লাস 2। -144 ইকুয়াল টু n/2 ইন্টু 18 দুয়ে যোগ করলে হবে 20, 20 মাইনাস 2n। -144 ইকুয়াল টু n/2 ইন্টু, এখানে যদি আমরা 2 কমন নিই 10 মাইনাস n, এই টু কাটা, তাহলে বা -144 ইকুয়াল টু n ইন্টু 10 মাইনাস n। এখন এখান থেকে আমরা যদি হিসাবটা করি তাহলে আসতেছে 10n মাইনাস n স্কোয়ার ইকুয়াল টু -144, বা -n স্কোয়ার প্লাস 10n প্লাস 144 ইকুয়াল টু 0। মাইনাস কমন গেলে n স্কোয়ার মাইনাস 10n মাইনাস 144 ইকুয়াল টু 0। -1 দ্বারা যদি গুণ করি n স্কোয়ার মাইনাস 10n মাইনাস 144 ইকুয়াল টু 0। এখন এই n স্কোয়ারের সামনে 1 আছে, আর এখানে আছে 144, এই দুইটা সংখ্যা, অর্থাৎ এরকম আকারে যদি কোনো সমীকরণ থাকে এই x স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, তাহলে a এবং c গুণ করে এই গুণফলকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে আমরা মাঝখানের সংখ্যাটা পাবো। অর্থাৎ এমন দুইটা সংখ্যায় ভাঙতে হবে যে দুইটা সংখ্যার যোগফল বা বিয়োগফল যেন মাঝখানের সংখ্যাটা সমান হয়। তাহলে এইখানে আছে আমাদের 144, আর এই n স্কোয়ারের সামনে আছে মনে মনে 1, তাহলে 1 এবং 144 যদি গুণ করি তাহলে কত হলো 144। এটাকে উৎপাদকে করি 7 দুগুণে 14, 2 দিয়ে দিলে 36, 2 দিয়ে দিলে 18, তাহলে 8 আর 18। যদি আমরা 18 থেকে 8 বিয়োগ করি তাহলে আমাদের 10টা থাকে। তাহলে কি দাঁড়ালো, n স্কোয়ার মাইনাস 18n প্লাস 10n মাইনাস 8n মাইনাস 144 ইকুয়াল টু 0। এখান থেকে যদি আমরা n কমন নেই তাহলে n মাইনাস 18 প্লাস 8 কমন গেলে n মাইনাস 18 ইকুয়াল টু 0। n মাইনাস 18 ইন্টু n প্লাস 8 ইকুয়াল টু 0 হয় n মাইনাস 18 ইকুয়াল টু 0 অথবা n প্লাস 8 ইকুয়াল টু 0। সুতরাং n ইকুয়াল টু 18, সুতরাং n ইকুয়াল টু মাইনাস 8। ইহা গ্রহণযোগ্য নয়, ইহা গ্রহণযোগ্য নয়। সুতরাং n ইকুয়াল টু 18, এটি হলো আমাদের অ্যান্সার। শিক্ষার্থীরা, এরকমভাবে আমরা n এর মানটা বের করে নিতে পারি। যদি কখনো কখনো সমষ্টি বের করতে পারলে তাহলে আমরা সমষ্টির সূত্র অনুসারে বসাবো। এইভাবে আমরা এই ধারার যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করব। তোমরা আরেকটা অঙ্ক একটু দেখো। শিক্ষার্থীরা, এখানে আমি একটা অঙ্ক লিখেছি যেটা তোমাদের বই 19 নম্বরে আছে। একটি সমান্তর ধারার প্রথম 12 পদের সমষ্টি 144 এবং প্রথম 20 পদের সমষ্টি 560 হলে প্রথম 6 পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে এখানে মনে করি সমান্তর ধারার প্রথম পদ এ সাধারণ অন্তর ডি
এবং পদ সংখ্যা n, পদ সংখ্যা n। তাহলে আমাদের সাধারণত d এবং পদ সংখ্যা n, সুতরাং n-তম পদ সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এখানে বলছে 12 পদের সমষ্টি, এটা হলো আমাদের n-তম পদ, n-তম পদের সূত্র। এখানে আমাদের এই n-তম পদের থেকে আনা যাবে না, কারণ এখানে আমাদের দেওয়া আছে সমষ্টির সূত্র। কি করতে হবে? সমষ্টির সূত্র যেতে হবে। তাহলে লিখি আমরা, সুতরাং n সংখ্যক পদের সমষ্টি as n equal to n by 2 into twice a plus n minus 1 into d। সুতরাং 12টি পদের সমষ্টি s of 12 equal to 12 divided by 2 into twice a plus 12 minus 1 into d equal to 6 into twice a plus 11d, twice a plus 11d। প্রশ্ন মতে 6 into twice a plus 11d equal to কত? 144। তাহলে আমাদের যদি উভয় পক্ষকে 6 দ্বারা ভাগ করি, twice a plus 11d equal to 144 divided by 6, 6 দুগুণে 12, 4 6 24। সুতরাং twice a plus 11d equal to 24। এটাকে দিলাম সমীকরণ নাম্বার 1। আবার বলছে 20 পদের সমষ্টি, আবার 20 পদের সমষ্টি s of 20 equal to 20 by 2 into twice a plus 20 minus 1 into d equal to 10 into twice a plus 19d, twice a plus 19d। তাহলে বলতে পারি প্রশ্ন মতে 10 into twice a plus 19d equal to কত ছিল আমাদের এখানে? সমষ্টি 560 equal to 560। যদি উপপক্ষকে 10 দ্বারা ভাগ করি, twice a plus 19d equal to 560 ভাগ করলে 56। এটা হলো সমীকরণ নাম্বার 2। এখন 2 নং সমীকরণ থেকে যদি আমরা 1 নং সমীকরণ বিয়োগ করি, তাহলে আমরা d এর মানটা পেয়ে যাব। 2 নং সমীকরণ হতে 1 নং সমীকরণ বিয়োগ করে পাই কি পেলাম? এখানে দেওয়া আছে কত? twice a plus 19d equal to 56, আর এখানে দেওয়া আছে twice a plus 11d equal to 24। যদি আমরা বিয়োগ করি তাহলে কি হবে? এইটা মাইনাস, এইটা মাইনাস, এইটা মাইনাস। তাহলে আমাদের twice a কাটা যায়। 19টা থেকে যদি 11টা চলে যায়, তাহলে থাকে আমার 8d equal to 4 আছে 6 হবে 2 হলে, 2 আছে 5 হবে 3 হলে 32। তাহলে d equal to 32 divided by 8, 8 দিয়ে কাটলে 4, সুতরাং d equal to 4। এখন d এর মান যদি আমরা 1 নং সমীকরণে বসাই, তাহলে a এর মান পাবো। d এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই কি পেলাম? যে এখানে 2a plus 11d, 2a plus 11 into 4 equal to 24। তাহলে দাঁড়াচ্ছে twice a, the প্লাস চিহ্ন বা twice a equal to 4 11 11d, 4 11 কত? 44। এটা আমাদের 24। তাহলে twice is equal to 24 minus
44, twice a is equal to মাইনাস 20 থাকে, সুতরাং a ইকুয়াল টু মাইনাস 10। তাহলে a এর মান পেয়ে গেলাম আমরা মাইনাস 10। এখানে d এর মান পেলাম 4, a এর মান পেলাম মাইনাস 10। কোথা থেকে পেলাম? এই যে আমাদের সমীকরণ নাম্বার 1 এবং এই যে সমীকরণ নাম্বার 2, এইটাই দেওয়া আছে। 12 পদের সমষ্টি 144 এবং 20 পদের সমষ্টি 560। এইখান থেকে আমরা a এবং d এর মান পেয়ে গেলাম। এখন আমাকে বলছে যে 6 পদের সমষ্টি, প্রথম 6টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে আমাদের লিখতে পারি, সুতরাং প্রথম 6টি পদের সমষ্টি, সুতরাং প্রথম 6টি পদের সমষ্টি s of c is equal to 6/2 into twice a plus 6 minus 1 into d, twice a plus 6 minus 1 into d equal to 3 into 2। এর মান কত ছিল আমাদের? মাইনাস 10 into মাইনাস 10 প্লাস d এর মান কত? এখানে আছে 5 into d এর মান হলো 4, তাহলে 3 into মাইনাস 20 প্লাস 20, তাহলে 3 into 0 ইকুয়াল টু 0। এখন আমাদের এটা হলো প্রথম 6টি পদের সমষ্টি। তাহলে আমরা বুঝতে পারলাম যে n পদের সমষ্টির জন্য n বসাতে হবে, 6 পদের সমষ্টি বের করতে গেলে n এর জায়গায় 6 বসাতে হবে। এইভাবে আমরা এই অধ্যায়ে আরও অনেক সমস্যা আছে এবং এই অধ্যায়ে তোমাদের একটা সৃজনশীল অঙ্ক দেওয়া আছে, এরপরে শেষের দিকে কি আরেকটা সৃজনশীল অঙ্ক দেওয়া আছে, সেই সৃজনশীল অঙ্কটা তোমরা করবে। এবং এই আর কি বোর্ডে বেশ কিছু অঙ্ক এসেছে, সেই অঙ্কগুলা তোমরা একটু বাসায় প্র্যাকটিস করবে। তবে সবাই বাসায় থাকবে এবং পড়াশোনা করবে, বাবা মাকে সহযোগিতা করবে। সামনে তোমাদের যে নির্বাচনী পরীক্ষা, সেই নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করবে। সেটা যদি আমাদের স্কুল খুলে দেওয়া হয় তাহলে স্কুলেই হবে, আর নতুবা বাসায় হবে। এবং সকল শ্রেণী শিক্ষকদের সাথে যোগাযোগ করে সেই বিষয়টা জানবে যে কিভাবে আমাদের নির্বাচনী পরীক্ষাটা হবে সেই বিষয়টি। সবাই ভালো থাকো, এই বলে শেষ করছি।